ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা থার্মাল কন্ডাক্টিভিটি নিয়ে আলোচনা করব। থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ তাপ পরিবাহিতা নিয়ে আলোচনা করব। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক নিয়ে আলোচনা হবে। পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি যে থার্মাল কন্ডাকশন নামক প্রসেস নিয়ে আলোচনা করেছি। থার্মাল কন্ডাকশন, সেই থার্মাল কন্ডাকশন নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। থার্মাল কন্ডাকশনটা কী ছিল, যে সেটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু বা একই বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় এবং সেখানে মাধ্যমের কণাগুলি করে স্থানচ্যুতি হয় না। সেই প্রক্রিয়া, তাপ সঞ্চালনের সেই প্রক্রিয়াকে আমরা থার্মাল কন্ডাকশন বলে জেনেছি। তাপের পরিবহন নিয়ে তাপের পরিবহন সে সম্পর্কে জেনেছি। এখন বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন, বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন, বিভিন্ন পদার্থের তাপ পরিবহন কেমন করবে, কোনো পদার্থ তাপের পরিবহন কেমন করবে, কেমনভাবে করবে, তার তাপ পরিবহন ক্ষমতা কেমন হবে, সেটা একটা ধর্মের উপর নির্ভর করে। সে ধর্মটা হচ্ছে তাপ পরিবাহিতা। যে পদার্থের তাপ পরিবাহিতা যত বেশি, তার সেই পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন তত সহজে হয়, অর্থাৎ তার তাপ পরিবহন ক্ষমতা তত বেশি। আবার বলছি, তাহলে তাপ পরিবহন, থার্মাল কন্ডাকশন ইজ এ প্রসেস। থার্মাল কন্ডাকশন ইজ এ প্রসেস। তাপের পরিবহন সেটা একটা প্রক্রিয়া, তাপ সঞ্চালন একটি প্রক্রিয়া। আর থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতা, সেটা একটি ধর্ম। বোঝা গেছে? থার্মাল কন্ডাক্টিভিটি সেটা একটা ধর্ম, ঠিক আছে, একটি একটি ভৌত রাশি, সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, একটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার একটা কি ভৌত ধর্ম। তাহলে ভৌত রাশি, একটি ভৌত রাশি, একটি ভৌত ধর্ম, সেটা হচ্ছে তাপ পরিবাহিতা, থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে সেই থার্মাল কন্ডাক্টিভিটি থার্মাল কন্ডাকশন প্রসেসের জন্য দায়ী বলা যেতে পারে। বুঝলি? তাহলে থার্মাল কন্ডাকশন সেটা একটা প্রক্রিয়া, তাপ সঞ্চালনের একটি প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াটি নির্ভর করে যে ধর্মের উপর, সেই ধর্মটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। যে পদার্থের থার্মাল কন্ডাক্টিভিটি যত বেশি, সেই পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন তত ভালো হয়, ঠিক আছে। এবার আমরা সেই থার্মাল কন্ডাক্টিভিটি সম্পর্কে একটু জানবো। এখন দেখ, একটি বস্তু মনে কর এই বস্তুটা, হ্যাঁ, এই বস্তুটা, এটাকে একটা ঘরের দেওয়াল ভাব তুই। এটা মনে কর একটা ঘরের দেওয়াল, ঠিক আছে। এটা যদি একটা ঘরের দেওয়াল হয়, সাপোজ এটা আউটফেস, এটা ইন্টারফেস, যেটা ঘরের মধ্যে, পৃষ্ঠটা এটা, আর ঘরের বাইরের পৃষ্ঠ এটা, ঠিক আছে। তাহলে এবার আউটার ফেসটা এদিকে ঘরের বাইরে, আর ইনার ফেসটা এদিকে ভিতরে ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে টেম্পারেচার মনে কর কম, আর বাইরের টেম্পারেচার মনে কর বেশি। বাইরের টেম্পারেচার সাপোজ θ1, আর ভিতরের টেম্পারেচার মনে কর θ2। θ1 ইজ গ্রেটার দেন θ2, অর্থাৎ বাইরের টেম্পারেচার মনে কর 38 ডিগ্রি সেলসিয়াস, আর ঘরের মধ্যে টেম্পারেচার মনে কর 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাইরে 38 আর ঘরের মধ্যে যদি 25 হয়, তাহলে কি হবে? এই দেওয়াল ভেদ করে তাপ ঘরের মধ্যে ঢুকবে। এখন এই দেওয়ালটার ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, বুঝলি, এই ক্ষেত্রফলটা মনে কর এ, ক্ষেত্রফল এ। এই যে থিকনেস পুরু, সেটা মনে কর ডি, ঠিক আছে। এরকম যদি হয়, তাহলে ঘরের বাইরে থেকে লম্বভাবে তাপ যখন মানে ভিতরে ঘরের মধ্যে যে ঢুকবে, সেই লম্বভাবে প্রবিষ্ট তাপ যদি কিউ হয়, ক্যাপিটাল কিউ, সেই কিউ কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু দেখে নেব। দেখ, মনে কর এই যে আমি বলছিলাম ঘরের দেওয়াল মনে করেন, হ্যাঁ, এটা তাহলে ডি, এইটুকু হচ্ছে ডি, বুঝলি? এটা কি বললাম? এটা হচ্ছে ডি। এবার এটা মনে কর আউট ফেস, এটা হচ্ছে
ঘরের বাইরে এটা θ1, এই দিকের উষ্ণতা মনে কর θ1, এদিকের উষ্ণতা θ2। আমি ধরে নিলাম θ1 ইজ গ্রেটার দ্যান θ2। ঠিক আছে, এইবার তাহলে ঘরের বাইরে থেকে ঘরের মধ্যে তাপ ঢুকবে, তাই না? এবার দেওয়ালের ক্ষেত্রফল ধরে নে, এইটা হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা সাপোজ এ। এখন তাহলে ঘরের বাইরের পৃষ্ঠ থেকে ভিতরে পৃষ্ঠে যে তাপ ঢুকবে, এই যে তাপ যে ঢুকছে, ঠিক আছে, বাইরে থেকে ভিতরে যখন তাপ ঢুকছে, সেই প্রবিষ্ট তাপ যদি ক্যাপিটাল কিউ হয়, তাহলে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে সঞ্চালিত তাপ যদি ক্যাপিটাল কিউ হয়, তাহলে আমি বলছি দেখ, তাহলে আমরা আলোচনা করছি কি বিষয়ের উপর বললাম? আলোচনা করছি থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে? তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা যদি উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে সঞ্চালিত তাপ যদি ক্যাপিটাল কিউ হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে সঞ্চালিত তাপ ক্যাপিটাল কিউ হলে আমরা কি বলতে পারবো? দেখ, যদি সঞ্চালিত তাপ ক্যাপিটাল কিউ হয়, তাহলে আমরা কথা বলতে পারবো যে ক্যাপিটাল কিউ ইজ প্রপোর্শনাল টু এ। ক্যাপিটাল কিউ ইজ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ সঞ্চালিত তাপ এরিয়া ক্ষেত্রফলের সমানুপাতিক। তারপর কি বলা যায়? এই যে ক্যাপিটাল কিউ ইজ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2, অর্থাৎ এই পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি করে তাপ সঞ্চালিত হবে। যত এই ক্ষেত্রফলটা বেশি হবে তত বেশি করে তাপ সঞ্চালিত হবে। তাহলে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে সঞ্চালিত তাপ, লম্বভাবে কথাটা একটু বলে দিই, উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে সঞ্চালিত তাপ ক্যাপিটাল কিউ হলে ক্যাপিটাল কিউ ইজ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ এরিয়ার সমানুপাতিক। এই ক্ষেত্রফলটা যত বেশি হবে তত বেশি করে তাপ সঞ্চালিত হবে। কিউ ইজ প্রপোর্শনাল টু এ, কিউ ইজ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2, অর্থাৎ উষ্ণ পৃষ্ঠ শীতল পৃষ্ঠে উষ্ণতার যে ব্যবধান, সেই ব্যবধানটা সমানুপাতিক। এবং তাহলে 1 নম্বর ডিপেন্ডেন্স, 2 নম্বর বললাম, 3 নাম্বার কিউ ইজ প্রপোর্শনাল টু টি। টি মিন্স টাইম, অর্থাৎ যত বেশি সময় ধরে হবে তত বেশি তাপ সঞ্চালিত হবে। আর লাস্ট অফ অল 4 নম্বর হচ্ছে কিউ ইজ প্রপোর্শনাল টু 1/d। কিউ ইজ প্রপোর্শনাল টু 1/d। 1/d মিন্স যত 1/d, অর্থাৎ ডির সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ডি থিকনেস যত বাড়বে তত বাইরের তাপ ভিতরে কম ঢুকবে। অর্থাৎ ঘরের দেওয়াল যত বেশি পুরু হবে তত দেখবি বাইরের তাপ ঘরে কম ঢোকে। যদি 3 ইঞ্চির দেওয়াল হয় অনেক বেশি তাপ ঢুকছে, যদি 5 ইঞ্চি হয় একটু কম, যদি 10 ইঞ্চি হয় আরও কম, 15 ইঞ্চি হলে আরও কম। অর্থাৎ থিকনেস যত বেশি হবে তত কিন্তু সঞ্চালিত তাপের পরিমাণ তত কম, রিভার্স সম্পর্ক। এবার এইগুলোকে যদি আমি যৌগিক ভেদ দিয়ে এক জায়গায় করে দিই, যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে যদি এক জায়গায় করি, তাহলে কি পাবো বল? ক্যাপিটাল কিউ ইজ প্রপোর্শনাল টু এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু এ θ1 মাইনাস θ2 টি বাই ডি, এটা পেলাম। এবার খুব স্বাভাবিক নিয়মে প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসবে, তোরা জানিস। সেই কনস্ট্যান্টটাকে আমি কে নিলাম, কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। এবার দেখ, এই কে যে এলো, কে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এখানে একটা ভেদ ধ্রুবক, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সমানুপাতি ধ্রুবক। এই কে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে এই কে একটি বিশেষ নাম, সেই নামটি হলো তাপ পরিবাহিতা
বা তাপ পরিবাহিতাঙ্ক। কি নাম বললাম? তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আবার বলছি একটা বিষয় দেখ, তাহলে ব্যাপারটা খেয়াল করছিস কি, আমরা তাপ পরিবাহিতার উপরেই আলোচনা করছি, হেডিং করেছি তাপ পরিবাহিতা থার্মাল কন্ডাক্টিভিটি। সেই তাপ পরিবাহিতা নামক যে জিনিসটা সেটা কিন্তু এইমাত্র খুঁজে পেলাম। তাপ পরিবাহিতা কোথায়? একটা বিষয় বোঝ, বাইরে থেকে ভিতরে কি পরিমাণ তাপ যাবে, কিভাবে তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে কতটা তাপ যাবে, সেটা এরিয়ার উপর ডিপেন্ড করে, থিকনেসের উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে, উষ্ণতা উষ্ণ আর শীতল পৃষ্ঠের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। এছাড়াও মানে ক্ষেত্রফল, থিকনেস, টাইম এবং টেম্পারেচার ডিফারেন্স, এছাড়াও আরও যে জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে এর উপাদান। এটা কি দিয়ে তৈরি, এর উপাদানের উপর ডিপেন্ড করে। সেই উপাদানের উপর যেটা ডিপেন্ড করে, উপাদানের উপর যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা ঢুকে আছে কার মধ্যে? এই কে এর মধ্যে। তাহলে কেটা কি বলতো, ওর উপাদানের উপর নির্ভর করে। উপাদানের তাপ কতটা বাইরে থেকে ভিতরে ঢুকবে, তাপ কতটা এই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে যাবে, সেটা ক্ষেত্রফল, থিকনেস, টাইম, টেম্পারেচার ডিফারেন্স ছাড়াও এর উপাদানের উপর ডিপেন্ড করে। সেই উপাদানের উপর ডিপেন্ডেন্সটা ঢুকে আছে কার মধ্যে? এই কে এর মধ্যে। এই কেটাকেই বলা হয় পদার্থের তাপ পরিবাহিতা, থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। আমরা এবার এই তাপ পরিবাহিতাঙ্ক যখন পেয়ে গেছি, ওটাকে এবার একটু বাইরে বার করে নিয়ে আসি, ওটাকেই ওর উপরে একটু আলোচনা করি। দেখ, তাহলে তাপ পরিবাহিতাঙ্ক পেলাম, সেই তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা সেই বিষয়ে একটু কথা বলি। দেখ, তাহলে আমরা যেটা পেলাম, কিউ ইকুয়ালস টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি। কিউ ইকুয়ালস টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি, তাই না? এবার এখান থেকে যদি তুই কেটাকে আলাদা করিস তাহলে কি পাবি রে? কিউ ডি ডিভাইডেড বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি, এটা পাবো, তাই না? তাহলে দেখ, আমরা এই যে এখান থেকে যেটা পেলাম এই অংশটা, এর উপরে দাঁড়িয়েই কিন্তু আমরা সংজ্ঞা একক মাত্রা বানাতে পারবো। কার সংজ্ঞা? খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটির সংজ্ঞা। থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতার ডেফিনেশন আমরা বানাতে শিখবো। সংজ্ঞা মুখস্থ এইভাবে করবি না, বানাতে শিখবি। সংজ্ঞা বানাতে হয়। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এর থেকে আমরা ডেফিনেশন বানাতে পারবো, ইউনিট বানাতে পারবো, ডাইমেনশন বানাতে পারবো, সব এখান থেকে বানাতে পারবো। এবং সেটা কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে কিভাবে ডেফিনেশন, ইউনিট, ডাইমেনশন বার করতে হয় একটু দেখে নে। দেখ, আমরা যদি এখান থেকে প্রথমে সংজ্ঞা বানাচ্ছি, সংজ্ঞা, তাহলে একটা এর থেকে কে ডেফিনেশনটা বানাবো। সংজ্ঞা বানাচ্ছি। দেখ, যদি a ইকুয়ালস টু 1 হয়, যদি d ইকুয়ালস টু 1 হয়, যদি থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়ালস টু 1 হয়, আচ্ছা এখানে লিখি। দেখ, তাহলে a1 d1 থিটা 1 মাইনাস থিটা 2 সেটাও 1, t ইকুয়ালস টু যদি 1 হয়, এগুলো যদি হয়, তাহলে ডিটা 1 a1 থিটা 1 মাইনাস থিটা 2 সেটাও 1, টিও 1। তাহলে কি পাবো বল? এটা হলে k ইকুয়ালস টু কি পাবো? k ইকুয়ালস টু q। তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো? একক ক্ষেত্রফল, আর ডিটা কি? থিকনেস ছিল না? থিকনেস ডি, থিকনেস ছিল, সেটাকে বেদ বলবো, বেদ পুরু। তাহলে একক ক্ষেত্রফল, একক বেদ সম্পন্ন কোন পরিবাহীর উভয় পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, দ্যাট মিনস থিটা 1 মাইনাস থিটা 2 যদি একক হয়, তাহলে প্রতি একক সময়ে, প্রতি সেকেন্ডে, প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে সঞ্চালিত হয়, তাকেই ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে বা তাপ পরিবাহিতা বলে। আবার বলছি যে একক ক্ষেত্রফল, একক বেদ সম্পন্ন কোন পরিবাহীর উভয় পৃষ্ঠের, তাহলে কি একক ক্ষেত্রফল, একক বেদ সম্পন্ন কোন পরিবাহীর উভয় পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে প্রতি একক সময়ে
যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করে তাকেই তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। বুঝলি না? তাহলে একক ক্ষেত্রফল একক বেধ সম্পন্ন পরিবাহীর উভয় পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে সঞ্চালিত হয় তাকেই তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। বুঝলি? তাহলে এটাকে না অনেক সময় লেখা থাকে একক ক্ষেত্রফল একক বেধটা আলাদা না বলে কোনো একক ঘনক বলে দেয়। একক ঘনক, তাহলে এই পদার্থটা যদি একক ঘনক হতো, একক ঘনক দিয়ে ডেফিনেশন দিলে ইউনিট কিউব। একক ঘনক ইউনিট কিউব মানে কি রে? যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক, আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলে ঘনকের 6টা তল হয়, প্রতিটা তলের ক্ষেত্রফল কত হবে? 1। বুঝলি না? যদি এর 6টা বাহু সমান হয়ে যায়, 6টা বাহু সমান হয়ে গেলে প্রত্যেকটা তল কি হবে? তলের ক্ষেত্রফল কি 1 গুণ 1, তাহলে ক্ষেত্রফল 1। আয়তন কি? ঘনকের প্রতিটা বাহু যদি 1 হয়, প্রতিটা তলের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার মানে 1। আবার তার আয়তন মানে কি? বাহু কিউব, মানে সেটাও 1। 1 এর কিউব মানে 1। তাহলে ইউনিট কিউবের প্রতিটা বাহু 1, প্রতিটা তলের ক্ষেত্রফল 1, আয়তন 1। তাহলে এই একক ক্ষেত্রফল একক বেধ সম্পন্ন পরিবাহী না বলে যদি কেউ বলে যে কোনো একক ঘনকের কোনো একক ঘনকাকৃতি পরিবাহী, একক ঘনকাকৃতি পরিবাহী, তাহলে একক ঘনকের বললে আমার কি হয়ে গেল বলতো? তাহলে ক্ষেত্রফল 1 বলা হয়ে গেল, আর এই যে থিকনেস যেটা 1 সেটাও বলা হয়ে গেল। ঘনকের প্রতিটা বাহু 1, একক ঘনক মানে প্রতিটা বাহু 1, তাহলে ডিটা 1 বলে দিলাম। আবার ক্ষেত্রফল প্রতিটা তলের ক্ষেত্রফল কি হবে? 1। এটা যদি ঘনক হয় তাহলে এর তলের ক্ষেত্রফল 1, আবার এই বাহুটাও কত? 1। তাহলে ওই একক ক্ষেত্রফল একক বেধ না বলে একক ঘনক বললেও হবে। তাহলে একক ঘনকের যদি এটা ঘনক আমি ধরে নিই কোনো একক ঘনকের যখন বললাম তখন আর একক ক্ষেত্রফল একক বেধ বলতে হলো না। তাহলে কোন একক ঘনকের উভয় পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে সঞ্চালিত হয় তাকে বিপথের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। আশা করি বুঝতে পেরেছি সংজ্ঞাটা। বোঝা বলতে মুখস্থ নয়, বানাতে শিখতে হবে, নিজে থেকে বানাতে হবে। যেমন আমি আগে যেটা বললাম এটা পরে একক ঘনক দিয়ে বললাম, দুটো ডেফিনেশনই ঠিক, বুঝে বললে সবই ঠিক হবে, তাই না? এবার এর একক, কে এর একক বার করবো, বুঝলি? কে এটা তো ডেফিনেশন হয়ে গেল, এবার এককটা বার করি। দেখ একক, তাহলে এককে যখন লিখবো দেখ কে এর একক, কে এর একক কি হবে? প্রথম হচ্ছে কিউ। কিউ মানে কি? তাপের একক। তাপের একক ধর জুল। জুল, আচ্ছা আমি যদি সিজিএসটা আগে গণিত করতে পারি, ধর ক্যালোরি। তাপের একক ক্যালোরি। ডি এই যে থিকনেসটা ডি সেটা হচ্ছে কি? সেন্টিমিটার। বাই এ মানে এরিয়া, ক্ষেত্রফলটা সেমি স্কোয়ার। তারপর θ1 মাইনাস θ2 মানে ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার পার্থক্য। আর টাইম মানে হচ্ছে সেকেন্ড। তাহলে কি এলো বলতো শেষমেশ? ক্যালোরি সেমি বাই সেমি স্কোয়ার মানে কি? সেমি ইনভার্স। তারপর কি? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। বুঝতে পারলি? ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এটা হলো সিজিএস এ। আর এসআই তে কি হবে? এসআই তে কি হবে রে? এসআই তে একক হবে ক্যালোরির জায়গায় জুল, সেমি ইনভার্সটা কি? মিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্সটা কেলভিন ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স। বুঝলি? এবার জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে কি? ওয়াট। জুল পার সেকেন্ড মানে কি? ওয়াট। তাহলে এইটাকে ওয়াট দিয়ে লেখা যায়। তাহলে জুল পার সেকেন্ড যদি ওয়াট হয় তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা লিখলে হবে। জুল পার সেকেন্ড মানে তো ওয়াট, ক্ষমতার একক জুল। জুল পার সেকেন্ড মানে ক্ষমতার একক ওয়াট। তাহলে জুল পার সেকেন্ড যদি ওয়াট হয়, বুঝলি? এসআই তে তাপের একক জুল, কার্যের একক জুল। আর কৃতকার্য বাই সময় মানে কৃতকার্য বাই সময়, জুল পার সেকেন্ড সেটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক ওয়াট।
তাহলে জুল পার সেকেন্ড যদি ওয়াট হয় তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমরা দেখি এখান থেকে একক বানাতে পারলাম। এবার মাত্রা বানাবো মাত্রা, ঠিক আছে, দেখ মাত্রা বানাবো। দেখ আমরা মাত্রা বানাচ্ছি, কে এর মাত্রা, দেখ কে এর মাত্রা বানাচ্ছি। এই যে জুল ছিল, জুল বুঝলি, জুল জুল হচ্ছে কি কার্যের একক বললাম, আবার মানে এসআইতে কার্যের একক, শক্তির একক, তাপের একক জুল, কার্যের একক যা শক্তির একক তাই, আবার এসআইতে কার্যের একক জুল, আবার তাপের এককও জুল। যাই হোক, তাহলে জুল যদি হয় তাহলে সেটা হচ্ছে কার্যের একক, কার্যের এককের মাত্রা কি হবে, কার্যের যে মাত্রা, জুল তো কার্যের একক, তাহলে জুল সেই কার্যের মাত্রা কি, কার্যের মাত্রা কি বল, কার্য মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে বল হলো কি, বল হলো এম এল টি টু দি পাওয়ার -2 বল ইন্টু সরণ, সরণ ইন্টু সরণ মানে একটা এল গুণ হবে, তাহলে এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 সেটা বল। এই যে জুল মানে বললাম কার্যের একক, কার্যর মাত্রা মানে কি বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। যদি আমি এটা আরো ভেঙে দিতাম তাহলে এই যে জুল মানে কার্যের একক, কার্যের মাত্রা মানে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু কি হবে ইন্টু এল, ইন্টু এল হলো, তাই না? তাহলে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, বল ইন্টু সরণ মানে কার্য, কার্যটা মিটে গেল। এবার মিটার ইনভার্স, মিটার মানে ডিসটেন্স, মিটার ইনভার্স মানে কি এল ইনভার্স, তারপর কি কে, কে মানে তাপমাত্রা, তাপমাত্রার মাত্রিক সংকেত কি ক্যাপিটাল থিটা, তাপমাত্রার মাত্রিক সংকেত হচ্ছে ক্যাপিটাল, সে কে ইনভার্স। আর এস মানে টাইম, সময়, সময় টি ইনভার্স। তাহলে শেষমেশ কি এলো দেখ, এম, এই এল আর এল ইনভার্স ক্যান্সেল হয়ে গেছে, এই একটা এল থাকবে, ঠিক আছে, দেখ এল আর এল ইনভার্স ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -3 আর থিটা ইনভার্স, ক্যাপিটাল থিটা ইনভার্স। এটা ক্যাপিটাল থিটা, ডোন্ট টাচ থিটা, মানে দুদিকে টাচ করবে না। তাহলে এম এই এল এল ইনভার্স আউট হয়ে গেল, এম এল টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -3 আর এই যে থিটা ইনভার্স। তাহলে এটা হচ্ছে কি কে এর মাত্রা, কে এর মাত্রিক সংকেত, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানছিলাম, থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি তাপ পরিবাহিতা। তাহলে আবার একবার বলি আজকে কি জানলাম, বললাম থার্মাল কন্ডাকশন ইজ এ প্রসেস অফ হিট ট্রান্সফার, তাপ সঞ্চালনের একটি পদ্ধতি হচ্ছে তাপের পরিবহন, এছাড়া আরও দুটো পদ্ধতি আছে পরিচালনা বিকিরণ। তাহলে আমরা তাপের পরিবহন একটা পদ্ধতি তাপ সঞ্চালনের, সেই তাপের পরিবহন যে ধর্মের উপর নির্ভর করে, পরিবাহীর যে ধর্মের উপর নির্ভর করে সেটা হচ্ছে তাপ পরিবাহিতা। তাহলে তাপ পরিবাহিতা একটি ধর্ম, সেই ধর্মের উপর নির্ভর করে সেই পদার্থটা কি পরিমাণ তাপ পরিবহন করবে, তার তাপ পরিবহন ক্ষমতা কত হবে। তারপর আমরা বললাম যে তাপ পরিবহন একটা পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যখন তাপ যায়, সেই তাপ যায় যখন, তখন এর থিকনেসের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, দুই পৃষ্ঠে উষ্ণতার পার্থক্যের উপর ডিপেন্ড করে এবং সর্বোপরি টাইমের উপর ডিপেন্ড করে। এছাড়াও আর একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এই পদার্থের প্রকৃতি, সেটাই ডিনোট করছি কি দিয়ে আমরা, কে দিয়ে, কে দিয়ে, সেটাই তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। সেই তাপ পরিবাহিতাঙ্ক সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের মাধ্যমে কে এর একটা রাশিমালা পেয়েছি, এখান থেকে সংজ্ঞা পেলাম, এখান থেকে একক বার করলাম, এখান থেকে এই মাত্রা বার করলাম, সংজ্ঞা একক মাত্রা আমরা কিছু মুখস্থ করতে গেলাম না, সবই এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন থেকে আমরা নির্ণয় করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছিস থার্মাল কন্ডাক্টিভিটি আমরা তাপ পরিবাহিতা সম্পর্কে অবগত হলাম। হোয়াট ইজ থার্মাল কন্ডাক্টিভিটি, ইটস ডেফিনেশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন আমরা আজকে ক্লাসে জানলাম।